হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ওকে, সো দেখো, এই হচ্ছে আমার একটা জেনারেলাইজ কার্বনিল কম্পাউন্ড। ওকে, এবার দেখো, এই কার্বনিল কম্পাউন্ডে এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। ওকে, এখন এই এই কার্বনিল কম্পাউন্ডটাকে দেখো, এই কার্বনিল কম্পাউন্ডটাকে যদি আমি একটা নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করাই তাহলে কি ঘটবে? দেখো, এটা ডেল্টা মাইনাস আর এটা হচ্ছে ডেল্টা প্লাস। এবার দেখো, এই ডেল্টা প্লাসটা এই ডেল্টা মাইনাসকে অ্যাট্রাক্ট করবে, তাহলে নিউক্লিওফাইল গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, দিয়ে আমরা এখান থেকে কি পেয়ে যাব? ও মাইনাস আর এই নিউক্লিওফাইল। ওকে, তাহলে দেখো, এই পজিটিভ চার্জটার জন্য নিউক্লিওফাইলটা এই পজিটিভ চার্জের প্রতি আসক্তি হয়ে নিউক্লিওফাইলটা এই মাইনাস চার্জের উপর গিয়ে অ্যাটাক করেছে। এবার দেখো, তাহলে এই পজিটিভ চার্জের পরিমাণটা যত বেশি বাড়বে, নিউক্লিওফাইল তত বেশি অ্যাটাক করবে। এই পজিটিভ চার্জের পরিমাণটা যত বেশি বাড়বে, তাহলে নিউক্লিওফাইল তত বেশি অ্যাটাক করবে, কারণ নিউক্লিওফাইলের অ্যাটাক করার কারণটাই হচ্ছে যে এইখানে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে। ওকে, তাহলে দেখো, আর তার মানে যত পজিটিভ চার্জ কমবে তত কি হবে না, এই যে কার্বনিল কম্পাউন্ডের উপর নিউক্লিওফাইলের অ্যাটাক করার প্রবণতা কমবে, তাহলে কার্বনিল কম্পাউন্ডটার রিঅ্যাক্টিভিটিও কমে যাবে। তাহলে দেখো, রিঅ্যাক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ড, রিঅ্যাক্টিভিটি প্রপোর্শনাল টু, দেখো এটা বাড়লে ডেল্টা প্লাসের মানটা যত বাড়বে তত রিঅ্যাক্টিভিটি কি হবে? ডেল্টা প্লাসের মান যত বাড়বে রিঅ্যাক্টিভিটি তত বাড়বে, আর ডেল্টা প্লাসের মান যত কমবে রিঅ্যাক্টিভিটি তত কমবে। তো প্রপোর্শনাল টু ডেল্টা প্লাস চার্জ। ওকে, ডেল্টা প্লাস চার্জ। আচ্ছা, এবার দেখো, এখানে আরেকটা দ্বিতীয় অ্যাসপেক্ট দেখো, রিঅ্যাক্টিভিটি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, রিঅ্যাক্টিভিটির ফার্স্ট পয়েন্ট। ওকে, দ্বিতীয় অ্যাসপেক্ট দেখো, এখানে এটা কত অ্যাঙ্গেলে আছে? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তার মানে এই R1 R2টা অনেক দূরে দূরে আছে। এবার দেখো, যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে তাহলে এটা এভাবে খুলে যাবে, দিয়ে কি তৈরি হবে? ও মাইনাস। দেখো, এখানে বন্ড অ্যাঙ্গেল হয়ে গেছে এখন 109 ডিগ্রি 28 মিনিট। ওকে, তাহলে দেখো, 120 থেকে 109.28 ডিগ্রি। এবার দেখো, তাহলে এখানে এই যে R1 R2 গ্রুপ ছিল, এরা কি ছিল? একে অপরের থেকে অনেক দূরে দূরে ছিল, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। যখনই এরা এখানে গেছে, দেখো, যখনই এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করার পর যে স্টেজে গেছে সেখানে বন্ড অ্যাঙ্গেলটা কমে গেছে। যখনই বন্ড অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, দেখো এদের ভিতর এখন স্টেরিক রিপালশন হবে। যেহেতু বন্ড অ্যাঙ্গেলটা কমে গেছে, তাহলে এদের ভিতর এখন স্টেরিক রিপালশন হবে। এখন দেখো, তার মানে এই স্টেরিক রিপালশন যত বেশি হবে এই স্পিসিসটা আনস্টেবল হয়ে যাবে। যেহেতু এই স্পিসিসটা আনস্টেবল হবে, তাহলে ও এই জিনিসটা তৈরি হতে চাইবে না। যত এই স্পিসিসটা আনস্টেবল হয়ে যাবে তত এই স্পিসিসটা তৈরি হতে চাইবে না। তাহলে দেখো, জেনারেল রিঅ্যাকশন মেকানিজম আমাদেরকে কি বলছে, যে না, নিউক্লিওফাইল অ্যাটাক করার পর বন্ড অ্যাঙ্গেলটা 120 থেকে কমে 109 ডিগ্রি হয়ে যায়। এখন এই 9 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হয়ে গেলে এই R1 R2টা যত বড় হবে তাদের ভিতর স্টেরিক রিপালশন বেড়ে যাবে। স্টেরিক রিপালশন যত এই আর গ্রুপগুলো যত বেড়ে বড় হবে, স্টেরিক রিপালশন বেড়ে যাবে। আর স্টেরিক রিপালশন বেড়ে গেলে কি হবে না, এরা আর এই জিনিসটা, এই যে স্পিসিসটা, এই টেট্রাহেড্রাল স্পিসিসটা, এই sp3 হাইব্রিডাইজ স্পিসিসটা আনস্টেবল হবে। আর এই স্পিসিসটা আনস্টেবল হলে এটা তৈরি হতেই চাইবে না, তাহলে নিউক্লিওফাইল এর সঙ্গে রিঅ্যাক্টই করতে, তার মানে এই নিউক্লিওফাইল এর সঙ্গে রিঅ্যাক্ট করে এই জিনিসটা বানাতেই চাইবে না, কারণ এটা আনস্টেবল হবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই R1 R2 এর মান যত বাড়বে, এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তত, R1 R2 যত বাল্কি হবে তত এই টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা আনস্টেবল হবে, তাই রিঅ্যাক্টিভিটি অফ কার্বনিল কম্পাউন্ড তত কমে যাবে। ওকে, তাহলে রিঅ্যাক্টিভিটি প্রপোর্শনাল টু 1 আপন বাল্কিনেস, আর এটাকে আমরা কি বলতে পারি? স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, বা এটাকে আমরা বাল্কিনেস না বলে কেমিস্ট্রির প্রপার ভাষায় বলবো স্টেরিক হিন্ড্রেন্স। ওকে, স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে যত পজিটিভ চার্জ বাড়বে তত রিঅ্যাক্টিভিটি বাড়বে, যত স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে তত রিঅ্যাক্টিভিটি কমে যাবে, যত স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে তত কি হবে? রিঅ্যাক্টিভিটি কমে যাবে। ওকে, তাহলে এই দুটোই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। দেখো, ঠিক এই কারণেই দেখো,
এটা কি জেনারেল একটা অ্যালডিহাইড, আর এটা হচ্ছে একটা কিটো। দেখো এই অ্যালডিহাইডটা দেখো এখানে একটা ছোট হাইড্রোজেন আছে, এখানে একটা আর আছে, তাহলে এদের দুজনের স্টেরিক রিপালশন, আর এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে। কিটোনের ক্ষেত্রে এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, আর এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের স্টেরিক হিন্ড্রেন্সের মান নিশ্চয়ই অনেক কম, আর হাইড্রোজেনের স্টেরিক হিন্ড্রেন্সের মান কম, স্টেরিক হিন্ড্রেন্স কমলে রিঅ্যাক্টিভিটি বেড়ে যায়। তাহলে এখানে স্টেরিক হিন্ড্রেন্সের মান কিটোনের ক্ষেত্রে, ইন জেনারেল কিটোনের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্সের মানটা দেখো, স্টেরিক হিন্ড্রেন্সের মানটা অনেকটা বেশি। কিন্তু হাইড্রোজেন সাইজে দেখো, হাইড্রোজেন সাইজে যথেষ্ট পরিমাণ ছোট, হাইড্রোজেন সাইজ যথেষ্ট ছোট হয়, এই R1 আর H এর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্সের মান অনেক কম, স্টেরিক হিন্ড্রেন্স কম, রিঅ্যাক্টিভিটি বেশি, স্টেরিক হিন্ড্রেন্স বেশি, রিঅ্যাক্টিভিটি কম। তাই জেনারেলি অ্যালডিহাইড অলওয়েজ বেশি রিঅ্যাক্টিভ হয় রাদার দ্যান কিটো। কোন রিজনের জন্য? দুটো রিজনের জন্য হয়। সেটা হচ্ছে অ্যালডিহাইডের এই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য অ্যালডিহাইড অলওয়েজ কিটোনের থেকে বেশি রিঅ্যাক্টিভ হয়। ওকে, যেমন দেখো এইটার আরেকভাবেও আমরা এক্সপ্লেনেশন দিতে পারি। দেখো এই দুটোর যদি তুমি একটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকো তাহলে কি হবে? এই ধরনের একটা স্ট্রাকচার পাওয়া যায়, প্লাস চার্জ। দেখো এটার যদি একটা রেজোনেটিং স্ট্রাকচার আঁকা হয় তাহলে O মাইনাস আর এখানে একটা প্লাস চার্জ। এখন দেখো এখানে অ্যালকাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট আছে, এখানেও অ্যালকাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট আছে। দেখো এখানে পজিটিভ চার্জটাকে একজন তার ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে, এখানে দুজন মিলে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছে। তাহলে এখানে পজিটিভ চার্জটা অনেকটা বেশি নিউট্রালাইজ হয়ে গেছে। দেখো ডেল্টা প্লাসের মানটা যত কমে যাবে তত রিঅ্যাক্টিভিটিও কমে যাবে। তাহলে এখানে ডেল্টা প্লাসের মান অনেক কম, তাই কিটোনের জন্য রিঅ্যাক্টিভিটি কম এবং অ্যালডিহাইডের জন্য রিঅ্যাক্টিভিটি বেশি। আমরা এভাবে ওই জিনিসটাকে ভাবতে পারি। দেখো এবার যদি আমরা ওদিকের প্রশ্নগুলো দেখি, দেখো এদিকের প্রশ্নগুলো দেখি। দেখো প্রথম আছে আমাদের কি কম্পাউন্ড 1 2 3। দেখো এখানে আছে ফর্মালডিহাইড। দেখো ফর্মালডিহাইডের স্টেরিক হিন্ড্রেন্সের কোনো গল্পই নেই, দুদিকেই দুটো হাইড্রোজেন আছে, তাহলে এদের ভিতর স্টেরিক হিন্ড্রেন্স খুবই কম। তারপরে দেখো এটা তো খুব সাধারণ, এটা একটা অ্যালডিহাইড আছে, তারপরে একটা কিটোন আছে। আমরা আলোচনা করেই নিয়েছি যে এটা সবসময় কম হয় এর থেকে। এবং দেখো এখানে আর এর বদলে একটা হাইড্রোজেন আছে, তার মানে আরো স্টেরিক হিন্ড্রেন্স কমে গেল, তার মানে আরো রিঅ্যাক্টিভিটি বেড়ে গেল। তাহলে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার বি তে দেখো, কোশ্চেন নাম্বার বি এটা খুবই দুর্দান্ত একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার বিটা হচ্ছে খুবই একটা ভালো প্রশ্ন। দেখো দেখো কোশ্চেন নাম্বার বি, কোশ্চেন নাম্বার বি তে দেখো, এখানে দেখো এখানে এই কম্পাউন্ডের ভিতর দেখো এই যে কার্বনটা আছে, আচ্ছা এই যে কিটোনটা আছে, এই অ্যাঙ্গেলটা কত? যদি এটাকে আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটাকে যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ ধরে নিই, তাহলে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। দেখো কিন্তু এটা একটা sp2 হাইব্রিডাইজ, এটা একটা sp2 হাইব্রিডাইজ, এটা একটা sp2 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম। তাহলে এর বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত কত? 120 ডিগ্রি, বাট এখানে হয়ে আছে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল স্ট্রেন এটা কত আছে? অ্যাঙ্গেল স্ট্রেন কত আছে? দেখো অ্যাঙ্গেল স্ট্রেন আছে এর জন্য 120 মাইনাস 60 মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন আছে এখানে। 120 মাইনাস 60 ডিগ্রি অ্যাঙ্গেল স্ট্রেন আছে। দেখো এর ক্ষেত্রে কি আছে? দেখো এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে আছে, কিন্তু হওয়া উচিত কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন কত হয়ে আছে এখানে? দেখো এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা তোমার এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা হয়ে আছে তোমার 30 ডিগ্রি। দেখো অনুরূপভাবে দেখো এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা বেড়েছে, অ্যাপ্রক্সিমেটলি এখানে 75 ডিগ্রি বা 77 ডিগ্রি কিছু একটা অ্যাঙ্গেল হয়, ধরে নিলাম 75 ডিগ্রি। তাহলে দেখো 77, সরি, তাহলে দেখো এখানে আচ্ছা এটা একটা ইকুইল্যাটারাল পেন্টাগন। তাহলে ইকুইল্যাটারাল পেন্টাগন হলে কি হবে? দেখো এখানে বন্ড অ্যাঙ্গেলটা আরো বেড়েছে, তার মানে কাছাকাছি 120 ডিগ্রির কাছাকাছি। যদি এটাকে যদি তুমি পিওর 120 ডিগ্রি ধরো, এখানে যদি ধরে নাও, এখানে দেখো এখানে 90 ডিগ্রি, এই বন্ডটা 90 ডিগ্রির থেকে বেশি, তার মানে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা আরো কি হয়েছে? ডিক্রিজ করে গেছে। দেখো এখানে এটা একটা হেক্সাগন, এটা 120 প্রপার 120 ডিগ্রিতেই আছে। যদি এটাকে প্লেনার ধরে নিই তাহলে কি হবে না, এখানে বন্ড অ্যাঙ্গেলটা জিরো, অ্যাঙ্গেল স্ট্রেনটা জিরো, এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা কি হয়েছে? জিরো। ওকে ওকে,
আচ্ছা এখানে বন্ড অ্যাঙ্গেলটা, ইন্টারনাল বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? ইন্টারনাল বন্ড অ্যাঙ্গেল যদি বার করতে চাই তাহলে 2 ইন্টু n-2 2 ইন্টু 3 6 ইন্টু 90 ডিগ্রি 5 সো এখানে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 108 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল স্ট্রেনটা কত হচ্ছে? 120 মাইনাস 108, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেন কত হয়ে গেল? এখানে অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে গেল 12 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে গেল 0 ডিগ্রি। এবার দেখো তাহলে সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন কোথায় আছে? 60 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি, তারপর 0 ডিগ্রি। সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে আছে এই কম্পাউন্ডে, ওকে, এই কিটোন কম্পাউন্ড। তাহলে এই কিটোন কম্পাউন্ডে যেহেতু সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে আছে, অ্যাঙ্গেল স্ট্রেন মানে হচ্ছে যেটা জিওমেট্রিক্যালি যেটা আছে এবং হাইব্রিডাইজেশন থেকে যেটা হওয়া উচিত তাদের ডিফারেন্স। তাহলে দেখো এখানে সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন হচ্ছে এখানে। এখন দেখো এরা যদি রিঅ্যাক্ট করে যায় একটা নিউক্লিওফাইলের সঙ্গে, তাহলে কি হবে দেখো, এরা সবাই কোথায় যাবে? এখান থেকে sp2 থেকে sp3 তে চলে যাবে। তার মানে তখন দেখো প্রত্যেকের ক্ষেত্রে এখানে কি হবে, আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে যেহেতু ম্যাক্সিমাম অ্যাঙ্গেল স্ট্রেন আছে, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে এটা, ওকে, রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে এটা, ঠিক আছে। প্রথম সব থেকে বেশি রিঅ্যাক্টিভ এটা হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এবং এটা যদি দেখো, এটা যদি নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তাহলে কি তৈরি হবে দেখো, তাহলে এইরকম একটা জিনিস তৈরি হবে ও মাইনাস। এখন দেখো এটা একটা, এখন দেখো এটা এখন একটা sp3 হাইব্রিডাইজ কার্বন। যদি এটা sp3 হাইব্রিডাইজ কার্বন হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস জিওমেট্রিক্যালি হওয়া উচিত 60 ডিগ্রি। তাহলে এখন অ্যাঙ্গেল স্ট্রেনটা কি হয়েছে দেখো, এখন অ্যাঙ্গেল স্ট্রেনটা কমে গিয়ে 49 ডিগ্রি 28 মিনিটে নেমে এসেছে। তাহলে দেখো আগে ছিল 60 ডিগ্রি, এখন অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে গেছে 49। তাহলে এরা যদি রিঅ্যাক্ট করে তাহলে এরা কি হবে, এদের অ্যাঙ্গেল স্ট্রেনটা কমে যাবে। তুমি এখানেও করে দেখবে, এখানেও অ্যাঙ্গেল স্ট্রেনটা কমে যাবে, এখানেও প্রায় 10 ডিগ্রি মতো অ্যাঙ্গেল স্ট্রেন হয়ে যাবে। তাহলে এখানেও sp3 হয়ে যাবে তখন, এখানে রিঅ্যাক্ট করার পর তখন কি হবে 109 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তখন অ্যাঙ্গেল স্ট্রেনটা কি হয়ে যাবে 19 ডিগ্রি মতো অ্যাঙ্গেল স্ট্রেনটা চলে আসবে। এখানেও দেখবে এরকম, এখানেও দেখবে তুমি অ্যাঙ্গেল স্ট্রেনটা আরো কমে আসবে, এখানে 1 ডিগ্রি মতো অ্যাঙ্গেল স্ট্রেন কমে যাবে, এখানে তো 0 ডিগ্রি, এখানে আরো অ্যাঙ্গেল স্ট্রেনটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো এরা যদি রিঅ্যাক্ট করে যায় তাহলে কি হবে না, এদের অ্যাঙ্গেল স্ট্রেনটা কমে যাবে। যেহেতু সাইক্লোপ্রোপাননে সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন আছে, তাই এর রিঅ্যাক্টিভিটি সব থেকে বেশি, ওকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সি। দেখো ফার্স্ট কম্পাউন্ড হচ্ছে এটা, দ্বিতীয় কম্পাউন্ড হচ্ছে এটা, আর তৃতীয় কম্পাউন্ড হচ্ছে, ওকে। দেখো এখানে আমরা স্টেরিক হিন্ড্রেন্স দিয়েও ভাবতে পারি, আর আমরা দেখো এখানে একটা ফিনাইল আছে, এখানে দুটো ফিনাইল আছে, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স আরো বেড়ে গেছে। দেখো এখানে একটা টার্ট বিউটাইল গ্রুপ আছে, তাহলে দেখো সব থেকে বেশি স্টেরিক হিন্ড্রেন্স কোথায় আছে? এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। অন্য কথায় দেখো, যদি তুমি এই বন্ডগুলোকে রেজোনেন্স, যদি তুমি পজিটিভ চার্জের রেসপেক্টে ভাবতে চাও, তাহলে দেখো তুমি যদি এইগুলোকে রেজোনেন্স করিয়ে দাও, দেখো এখানে যেটা হবে, তাহলে এটা ও এই মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর দেখো এখানে মাইনাস হবে, এখানে প্লাস চার্জ, এই কার্বনে প্লাস চার্জ, এই কার্বনে প্লাস চার্জ। এবার দেখো এখানে বেঞ্জিনের এই লোন পেয়ারদের রেজোনেন্স হতে পারে, তাহলে দেখো এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে একটা ডাবল বন্ডের রেজোনেন্স হবে। দেখো এখানে এই পজিটিভ চার্জকে দুটো বেঞ্জিন রিং রেজোনেন্স করে নিউট্রালাইজ করে দিতে পারে, তাহলে এখানে পজিটিভ চার্জের পরিমাণটা বেশি হবে রাদার দ্যান এখানে। তাহলে বেঞ্জালডিহাইড সবসময়, আমরা সাধারণত এমনি শিখে নিয়েছি যে সবসময় অ্যালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হয় রাদার দ্যান কিটোন। তাহলে যেহেতু এটা বেঞ্জালডিহাইড আছে, তাহলে অবশ্যই পিএইচ সিএইচও সবার আগে রিঅ্যাক্টিভ হবে, তারপরে পিএইচ ও পিএইচ হবে,
এবং এই কম্পাউন্ডটা অতিমাত্রায় আনরিঅ্যাক্টিভ, মানে এটা রিয়াকশন করে না বললেই চলে, যেহেতু এই টার্ট বিউটাইল গ্রুপ অতিমাত্রায় অর্গানিক কেমিস্ট্রিতে বাল্কি গ্রুপ হয়। তা এরা কি হয়, এরা আসলে জায়গাটাকে এমনভাবে ব্লক, এই কম্পাউন্ডটাতে কেন এটা রিয়াকশনটা করতেই চায় না তার একটা অন্যতম রিজন হচ্ছে, দেখো এরা কি করে পুরো জিনিসটাকে এভাবে ব্লক করে দেয়। এই যে নিউক্লিওফাইল এভাবে অ্যাটাক করবে এই স্পেসটাই নিউক্লিওফাইল পায় না, ঠিক আছে? সেই জন্য এই কম্পাউন্ডটার রিঅ্যাক্টিভিটি সব থেকে কম হয়, অ্যাটাক করতেই চায় না। ওকে, দেখো তারপরের কম্পাউন্ডটা দেখো, সেম বেঞ্জালডিহাইড আছে, তারপরে কি আছে, প্যারানাইট্রোবেঞ্জালডিহাইড আছে, তারপরেরটা দেখো বেঞ্জালডিহাইডের প্যারাতে OCH3 লেগে আছে। দেখো আমরা কি জানি, পোলারাইজ করিয়ে দাও এগুলোকে, সবকটা অ্যালডিহাইড আছে এখন। ওকে, দেখো এখানেও মাইনাস, এখানে প্লাস। ওকে, দেখো কি হচ্ছে এখানে, এখানে নাইট্রো গ্রুপ, দেখো নাইট্রো গ্রুপ এখানে কি করতে পারে, দেখো নাইট্রো গ্রুপ, দেখো নাইট্রো গ্রুপ এইভাবে একটা রেজোনেন্স করতে পারে। তাহলে দেখো নাইট্রো গ্রুপ যদি এভাবে একটা রেজোনেন্স করে তাহলে কি হবে, দেখো দুটো প্লাস চার্জ পাশাপাশি এলো, তার মানে এই নাইট্রো গ্রুপ এই পজিটিভ চার্জের পরিমাণটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ওকে, এই নাইট্রো গ্রুপ এই পজিটিভ চার্জের পরিমাণটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ওকে, তাহলে কি হবে না, এর রিঅ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। ওকে, তাহলে এর রিঅ্যাক্টিভিটিটা কি হবে, ইনক্রিজ করে যাবে। তাহলে বেঞ্জালডিহাইডের থেকে এর রিঅ্যাক্টিভিটিটা কি হবে, ইনক্রিজ করে যাবে। আবার দেখো এখানে এই OCH3 গ্রুপটা কি হবে, ইলেকট্রন ডোনেট করে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে দিতে হবে। দেখো এখানে এ রেজোনেন্স করে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে দিতে পারে। তাহলে দেখো এখানে এই পজিটিভ চার্জটা আরো এই লোন পেয়ারের রেজোনেন্সের জন্য নিউট্রালাইজ হয়ে গেছে। তাহলে যেহেতু পজিটিভ চার্জ কমে গেছে, রিঅ্যাক্টিভিটি আরো কমে যাবে, নিউক্লিওফাইল আর অ্যাটাক করতে চাইবে না। তাহলে দেখো এর রিঅ্যাক্টিভিটি তাহলে কি হবে, বেঞ্জালডিহাইডের থেকেও কমে যাবে। তাহলে দেখো তাহলে অর্ডারটা কি হলো, প্রথমে বেঞ্জালডিহাইড, তার থেকে বেশি কার হলো নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য, আর সবার লাস্ট হলো OCH3PHCHO। ওকে, এইটা হলো অর্ডার, এটাই হবে আমাদের অর্ডার। ওকে, লাস্ট কোয়েশ্চেনটা এটা একটা দারুণ কোয়েশ্চেন। ওকে, এখানে বলা হয়েছে ডাইপোল মোমেন্টটাকে কম্পেয়ার করতে। অর্গানিক কেমিস্ট্রিতে যার যত জিওসির দক্ষতা থাকবে সে তত ভালো পরবর্তী চ্যাপ্টারগুলোতে কোরিলেট করতে পারবে। দেখো এখানে বেসিক কনসেপ্টটা জিওসির মধ্যে লুকিয়ে রাখা আছে। ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করতে বলা হয়েছে। দেখো কিটোনের ডাইপোল মোমেন্ট এমনিই বোঝা যায়, দেখো এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। তার মানে যেটা হয়েছে সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট প্রত্যেকেরই এই দিকেই আছে। এখন দেখো এদের একটা করে রেজোনেটিং স্ট্রাকচার আছে, পাই মোমেন্ট আছে একটা। এবার দেখো এখানে রেজোনেন্স করার কারণে কি হয়েছে, ইলেকট্রন ডেন্সিটিটা অক্সিজেনের দিকে মুভ করে গেছে, তার মানে ডাইপোল মোমেন্টটা আরো বেশি ইনক্রিজ করছে এদিকে। ওকে, ডাইপোল মোমেন্টটা আরো বেশি ইনক্রিজ করছে এদিকে। এখন দেখো এই সিস্টেমটাতে এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হবে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে, তাই পজিটিভ চার্জটা স্টেবিলাইজ হবে, তাই এই দিকে খুলতে চাইবে, এই বন্ডটাকে দিকে খুলতে চাইবে। দেখো এখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন।
দেখো এই অ্যারোমেটিক কার্বোক্যাটায়নটার কারণ কি, দেখো দুটো ডাবল বন্ড আছে, সাইক্লিক রেজোনেন্স 4n+2 হুকেলস রুলকে ফলো করে n ইকুয়ালস টু 0 এর জন্য, তাহলে এটা একটা অ্যারোমেটিক। যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটা একটা অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। তাহলে দেখো এই অ্যান্টি অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন হওয়ার কারণে এ ডাবল বন্ডটাকে এদিকে খুলতেই চাইবে না, কারণ এই খুললে এই বেঞ্জিন রিংটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, যার কারণে এটা আনস্টেবল হয়ে যাবে। ওকে, দেখো এটা 4n+2 রুলকে ফলো করে, সরি এটা 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 4n রুলকে ফলো করে। দেখো চারটে ইলেকট্রন সাইক্লিক কনজুগেশন আছে, তাহলে n ইকুয়ালস টু 2 এর জন্য n ইকুয়ালস টু 1 এর জন্য এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তাহলে এটা এটা একটা অ্যারোমেটিক হওয়ার জন্য এই কার্বোক্যাটায়নটা তৈরি হতে চাইবে, এটা হতে চাইবে না। এটা যদি তৈরি হতে চায় তাহলে ইলেকট্রন ডেনসিটিটা খুব সহজে এদিকে মুভ করে যাবে, দিয়ে এটা অ্যারোমেটিক হয়ে যাবে। আর এটা মুভ হতে চাইবে না, মোটেও চাইবে না, তাহলে এদিকে ইলেকট্রন ডেনসিটিটা মুভ করতে চাইবে না। তাহলে যদি তুমি ডাইপোল মুভমেন্ট কম্পেয়ার করো এর সব থেকে বেশি হবে, কারণ এ বন্ডটা খুলে গেলে অ্যারোমেটিক হয়ে যাবে। এর ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে একটু স্টেবিলাইজ আছে, পজিটিভ চাইছে, তার এর একটু হলেও বন্ডটাকে খোলার প্রবণতা থাকবে, এর মোটেও খোলার প্রবণতা থাকবে না। তাহলে ডাইপোল মুভমেন্ট সব থেকে বেশি কার হলো, ডাইপোল মুভমেন্ট সব থেকে বেশি হলো এই, তারপরে ফার্স্ট কম্পাউন্ড, সবার লাস্ট হলো এই কম্পাউন্ড। ওকে, দিস ইজ দ্য অর্ডার অফ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কার্বনিল কেমিস্ট্রির রিয়াকশনের স্টিরিও কেমিস্ট্রি কিরকম হয়। ওকে।